আজকে আমরা আলোচনা করছি বায়োলজি 300 এমসিকিউ এবং বায়োলজি 300 এমসিকিউ এর আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট আলোচনা করব, যার উপর আমাদের প্রথম এমসিকিউটা আছে। এই যে প্রথম যে এমসিকিউটা, এটা তোমাদের শৈবালের ওপর, অ্যালগির ওপর এবং অ্যালগি ফিউকাসের ওপর, ঠিক আছে? তো ওই ব্যাপারটা বুঝতে গেলে আগে তোমাদের বেসিকটা আগে বুঝতে হবে। তো আমি এই পেজটা তোমাদের জাস্ট বেসিকটা বোঝানোর জন্য রেখেছি। ওকে, যারা চাও না বেসিকটা বুঝতে, তারা প্লিজ মহান আমার প্রণাম নিও, তারা এটাকে স্কিপ করে ডিরেক্টলি এমসিকিউতে যেতে পারো চাইলে, ঠিক আছে? ধৈর্য থাকতে হবে যে কোনো জিনিস শেখার জন্য, কারণ এর থেকে আরও প্রশ্ন হতে পারে, ওই জন্য বেসিকটা বলছি। আমি এমনি এমনি তোমাদের বলছি না। বায়োলজি 300 এমসিকিউ এর যে প্রথম যে প্রশ্ন, আগেও করিয়েছি, আরও কিছু প্রশ্ন তোমাদের দেওয়ার আছে, তার মধ্যে এখানে কিছু প্রশ্ন তোমরা পাবে। যেমন বায়োলজি 300 এমসিকিউ এর যে ফার্স্ট প্রশ্ন আমি যে রেখেছি তোমাদের জন্য, সেটা বলছে যে ফিউকাসের মধ্যে কেমন ধরনের জীবনচক্র দেখা যায়, হ্যাপ্লন্টিক, ডিপ্লন্টিক নাকি হ্যাপ্লোডিপ্লন্টিক। তো এইগুলো বোঝার আগে তোমাদের কিছু টার্ম বুঝে নিতে হবে। যেমন ধর আমি এখানে বলছি স্পোরোফাইট, আমি এখানে কি বলছি, আমি এখানে লিখলাম স্পোরোফাইট। তোমরা অনেকেই বলবে স্যার একে তো এরকম টার্ম, দ্বিতীয় কথা ইংলিশে লিখছেন, তো খায় না মাখে আমি বুঝতে পারছি না। স্পোরোফাইট, দেখো স্পোরোফাইট কি। স্পোরোফাইট স্পোরোফাইট হচ্ছে আমাদের হাত একটা স্ট্রাকচার, আমাদের নাক জিভ একটা স্ট্রাকচার, তেমন পোরোফাইট একটা স্ট্রাকচার। উদ্ভিদের জীবদ্দশায় স্পোরোফাইট হচ্ছে একটা স্ট্রাকচার। তুমি তো দাড়িগোপ গজানো অবস্থাতেই জন্মগ্রহণ করনি, তুমি ছোট বাচ্চা ছিলে, তারপর আস্তে আস্তে স্কুলে যাওয়ার মতো তোমার বয়স হয়েছে, তারপর আস্তে আস্তে তুমি বড় হয়ে আজকে 24, 25 বা 30 বছরের একটা যুবক বা যুবতীতে পরিণত হয়েছো, ঠিক আছে? তার মানে তুমি ছোটোবেলাতে এমন ছিলে না দেখতে তোমাকে। তো গাছেদেরও দেখতে এরকম থাকে না, গাছেদেরও ওরকম ছোটো বয়সে ছোটোদের মতো দেখতে হয়, বড় বয়সে বড়দের মতো দেখতে হয়। তো এই স্পোরোফাইট হচ্ছে ছোটোবেলাকার স্ট্রাকচার, পোরোফাইট আর বেসিক্যালি কিছু না, ঠিক আছে? স্পোরোফাইট বলা হয়। স্পোরোফাইট হচ্ছে 2N হয়, 2N হয়, মানে এটা বলো হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড হয়? ডিপ্লয়েড হয়। আমরা জানি যে 2N স্ট্রাকচারকে আমরা ডিপ্লয়েড স্ট্রাকচার বলি। 2N মানে কি, 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে আছে, 23 জোড়া, 46টা। 2N, N মানে 23, 2 ইন্টু N, 2 ইন্টু N মানে 2 ইন্টু 23 মানে 46টা। এই স্পোরোফাইটের মধ্যে 46টা ক্রোমোজোম আছে। ওকে, তো স্পোরোফাইট থেকে নাম শুনে বুঝতে পারছো, স্পোরোফাইট থেকে কি উৎপন্ন হয়? স্পোর উৎপন্ন হয়, ঠিক আছে? স্পোরোফাইট থেকে কি উৎপন্ন হয়? স্পোর উৎপন্ন হয়, এইটুকু বুঝতে পারলে, ঠিক আছে? নাম যেমন কাম তেমন, স্পোর উৎপন্ন হচ্ছে। আর আরেকটা পার্ট উদ্ভিদের জীবদ্দশায় দেখা যায়, সেটা হচ্ছে গ্যামিটোফাইট। কি দেখা যায়? গ্যামিটোফাইট, GEMETE হয় অ্যাকচুয়ালি, তো চলো গ্যামিটোফাইট, তোমরা তো বাংলাতেই লিখবে, তো লিখতে পারো গ্যামিটোফাইট বাংলাতে, ঠিক আছে? এই গ্যামিটোফাইট কেমন হয়? এই গ্যামিটোফাইট কিন্তু এন স্ট্রাকচার হয়, মানে হ্যাপ্লয়েড স্ট্রাকচার হয়। এখানে 46টা, এখানে 23টা, ঠিক আছে? এন মানে 23, হ্যাপ্লয়েড স্ট্রাকচার হয়। তো গ্যামিটোফাইট কি উৎপন্ন করবে? ডেফিনেটলি গ্যামেট উৎপন্ন করবে, পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট, শুক্রাণু ডিম্বাণু এরকম জাতীয়, ঠিক আছে? গ্যামিটগুলো কি করবে? ফিউজড হবে একে অপরের সঙ্গে এবং উৎপন্ন কি করবে? জাইগোট উৎপন্ন করবে, জাইগোট উৎপন্ন করবে। ওকে, জাইগোট, আচ্ছা জাইগোটটা দেখতে কেমন লাগলো না? আচ্ছা একটা কাজ করছি, আমি একটু এই টিকটা ছোটো করে নিচের দিকে লিখে দিই, তাহলে একটা সাইকেল মতো তৈরি হবে, দেখতেও ভালো লাগবে। এ যেমন দেখো, এ যেমন স্পোরোফাইট থেকে স্পোর তৈরি করছে, এ গ্যামেটোফাইট থেকে কি তৈরি করবে? গ্যামিট তৈরি করবে। গ্যামিটগুলো কি হয়? মিলিত হয় এবং তৈরি করে জাইগোট। আমাদের মানে মানুষদের ক্ষেত্রেও তা দেখা যায়, GOT, জাইগোট। জাইগোট পুনরায় কি করবে? স্পোরোফাইটে পরিণত হবে, ঠিক আছে? তো তুমি বলো, স্পোরোফাইট থেকে স্পোর তৈরি হচ্ছে, তেমনি গ্যামেটোফাইট থেকে গ্যামেট তৈরি হচ্ছে। বলো এইটুকু বুঝছো কি? এইটুকুতে কারোর কোনো প্রবলেম নেই? এইটুকু বুঝতে পারছো আশা করি। ওকে, তো গ্যামিট কিন্তু এন স্ট্রাকচার হয়, গ্যামিট কিন্তু এন স্ট্রাকচার হয়, কিন্তু জাইগোট হয়ে যায় 2N স্ট্রাকচার। আচ্ছা, গ্যামিট এন স্ট্রাকচার কেন হয়? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি গ্যামিট মানে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট, তার মানে এখানে N+N হয়ে যাচ্ছে। যখন এদের মধ্যে ফার্টিলাইজেশন হচ্ছে, নিষেক হচ্ছে, তখন N+N কী করবে? 2N জন্ম দেবে। অর্থাৎ এই যে জাইগোট তৈরি হয়, জাইগোট কিন্তু 2N হয়, জাইগোট কিন্তু 2N হয়। জাইগোট ডেভেলপ করে বড় হচ্ছে হয়ে স্পোরোফাইটে পরিণত হয়। এইটুকু কি বুঝতে পারলে? যদি কেউ না বোঝে আমি আরেকবার বলে দিচ্ছি। আমাদের ছোটোবেলায় যেমন তেমন দেখতে ছিল, ওই ব্যাপারটা মনে রাখো, তাহলে বেটার বুঝতে পারবে। আমরা কি দেখতে পাচ্ছি? আচ্ছা এখানে এটা মিলিয়ে দাও, তাহলে আমরা এখানে মিলিয়ে দিই, তাই না? আমাদের এখানে তো একটা সাইকেল তৈরি হয়েছে, এই। ওকে,
দেখতে পাচ্ছ স্পোরোফাইট থেকে স্পোর তৈরি হচ্ছে, স্পোর ডেভেলপ করছে, বড় হচ্ছে, হয়ে গ্যামিটোফাইট হয়ে যাচ্ছে, গ্যামিটোফাইট থেকে গ্যামেট তৈরি হচ্ছে, গ্যামেটগুলো সব এনএন স্ট্রাকচারে হয়, পুংগ্যামেট এবং স্ট্রিগ্যামেট মিলন হচ্ছে, হয়ে 2n জাইগোট তৈরি করছে। এটুকু বুঝতে পেরেছো? এখন স্পোরোফাইট তো 2n, তাহলে স্পোর কী হবে? স্পোরও কি 2n হবে? না, স্পোর কিন্তু n হয়, স্পোর কিন্তু n হয়, কারণ দেখতে পাচ্ছ স্পোর ডেভেলপ করে গ্যামিটোফাইট তৈরি করে, স্পোর ডেভেলপ করে গ্যামিটোফাইট তৈরি হয়। যেমন জাইগোট বড় হয়ে স্পোরোফাইটে পরিণত হচ্ছে, তেমন স্পোরোফাইট থেকে যে স্পোর উৎপন্ন করছে তার ডেভেলপ করে গ্যামিটোফাইট তৈরি করছে, গ্যামিটোফাইট তৈরি করছে। তার মানে এটা n হলে এটাও n হবে, এটা n হলে এটাও n হবে, আর এখান থেকে যেটা উৎপন্ন হচ্ছে সেটাও n হবে। ঠিক আছে, তাহলে তুমি একটা জিনিস দেখো, স্পোরোফাইট থেকে স্পোর উৎপন্ন হচ্ছে, গ্যামিটোফাইট থেকে গ্যামিট উৎপন্ন হচ্ছে, অথচ গ্যামিটো n, স্পোরো n। কিন্তু দেখো সোর্স দেখো, স্পোরোফাইট 2n, সেখান থেকে n উৎপন্ন হচ্ছে, কিন্তু গ্যামিটোফাইট নিজেই n, সেখান থেকে আবার n তৈরি করছে। তা আমরা জানি, এটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা এখন বলছি খুব ইম্পর্ট্যান্ট। আমরা জানি যে রিডাকশান কখন হয়? দেখো 2n ছিল n হয়ে গেছে, মানে রিডিউস হয়ে গেছে, কমে গেছে, এটাকে কি বলি? এটাকে আমরা বলি মিওসিস, তাই না? মিওসিসে কী হয়? যা আছে তার হাফ হয়ে যায়, যা আছে তার হাফ হয়ে যায়। ছিল 46 হয়ে গেছে 23, 2n মানে 46 হয়ে গেছে 23n, যা আছে তা হাফ হয়ে যায়। আর মাইটোসিসে কী হয়? মাইটোসিস যা আছে তার কপি হয়, যা আছে তার কপি হয়, মানে এখানে ছিল n, তৈরি হয়েছে n, ছিল n, তৈরি হয়েছে n। বলো বুঝলে কিনা এইটুকু? এখানে বুঝছো কিনা বলো? ভালো করে বুঝবে, প্রতিটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভীষণ ইম্পর্ট্যান্ট। যা বললাম হয়তো একটু একটু লিখছি, বাট ভীষণ ইম্পর্ট্যান্ট, আমার কথাগুলো ভালো করে শোনো। একটা উদ্ভিদের জীবদ্দশায় আমরা এই সাইকেলটা দেখতে পাই। প্রথমে স্পোরোফাইট, স্পোরোফাইট মিওসিসের মাধ্যমে 2n থেকে n স্ট্রাকচার স্পোর তৈরি করছে, স্পোর ডেভেলপ করছে, গ্যামিটোফাইট তৈরি করছে, গ্যামিটোফাইট নিজে n ও মাইটোসিস করে গ্যামেট তৈরি করে, যেগুলো সব n হয়, কারণ মাইটোসিসের সংখ্যা হাফ হয় না, n/2 হয়ে যায় না, মাইটোসিসের সংখ্যা সেম থাকে। এবং গ্যামিটোফাইটগুলো ফিউজ হচ্ছে, নিষেক হচ্ছে, n+n 2n তৈরি করছে, এদিকে না জাইগোট, জাইগোট হচ্ছে, জাইগোট বড় হয়ে স্পোরোফাইটে পরিণত হচ্ছে। এই সাইকেলটা চলতে থাকে, এরকম করে ঘুরতে থাকে। ঠিক আছে, এইটুকু বুঝতে পারলে? ওকে, ক্লিয়ার হয়েছে? এবার দেখো, এই যে তুমি দেখলে, এই যে এত কিছু দেখলে, এই এত কিছুকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হ্যাপ্লন্টিক, ঠিক আছে, 2 হচ্ছে তোমাদের ডিপ্লন্টিক, 3 হচ্ছে তোমাদের হ্যাপ্লোডিপ্লন্টিক। ঠিক আছে, হ্যাপ্লন্টিক মানে কি? যে চক্রে হ্যাপ্লয়েড মানে এন স্ট্রাকচারের প্রাধান্য বেশি, মানে যে স্তরে বেশি বেশি এন থাকবে, সেটাকে আমরা বলি হ্যাপ্লন্টিক সাইকেল। কি বললাম আমি? যে স্তরে বেশি বেশি এন থাকবে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হ্যাপ্লন্টিক সেল সাইকেল। যে স্তরে বেশি বেশি 2n থাকবে তাকে আমরা বলি ডিপ্লন্টিক সেল সাইকেল। দেখো এই যে 2nকে আমরা ডিপ্লয়েড বলি, আর nকে আমরা হ্যাপ্লয়েড বলি। যদি কেউ না জানো তাই জন্য লিখে দিই, এটা হচ্ছে আমাদের ডিপ্লয়েড, এটাকে বলি আমরা ডিপ্লয়েড স্ট্রাকচার, আর এটাকে আমরা বলি হ্যাপ্লয়েড স্ট্রাকচার। ঠিক আছে, হ্যাপ্লয়েড স্ট্রাকচার, হ্যাপ্লয়েড মানে n, ডিপ্লয়েড মানে 2n, এটাকে আমরা বলি ডিপ্লয়েড, এটাকে আমরা বলি হ্যাপ্লয়েড। তো যেখানে যেখানে 2n এর প্রাধান্য বেশি থাকবে সেই সেল সাইকেলটাকে বা চক্রটাকে আমরা বলবো ডিপ্লন্টিক। আর যেখানে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড উভয়েরই প্রাধান্য থাকবে 40-60 বা 60 50 45-55 এরকম পার্সেন্টেজে থাকবে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হ্যাপ্লোডিপ্লন্টিক, মানে দুটোই আছে সেখানে। তো এই যে চক্রটা তুমি দেখতে পাচ্ছ, বলো এই চক্রটা কী ধরনের চক্র? তুমি দেখতে পাচ্ছ এখানে 2nও আছে এবং দেখতে পাচ্ছ এখানে nও আছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এখানে nও আছে। ওকে, তো এই যে চক্রটা, এই চক্রটা কিন্তু ডিপ্লন্টিক সেল সাইকেলের চক্র। এই যে চক্র, এটা কিন্তু ডিপ্লন্টিক সেল সাইকেল। এই যে চক্রটা আমি এখানে এঁকেছি, এটা হচ্ছে ডিপ্লন্টিক সেল সাইকেল। আর ফিউকাস, কি ফিউকাস, জাস্ট আ মিনিট, ফিউকাস বলে একটা অ্যালগি আছে, যেটা কিনা একটা ব্রাউন অ্যালগি, মানে বাদামি রঙের অ্যালগি, মানে শৈবাল। ফিউকাস বলে একটা শৈবাল আছে যাতে এই জীবনচক্র দেখা যায়। ফিউকাস বলে একটা শৈবাল আছে যাতে এই জীবনচক্র দেখা যায়। বেসিক্যালি
শৈবালগুলোতে হ্যাপ্লন্টিক সেল সাইকেল দেখা যায়, মানে তাতে এনের প্রাধান্য বেশি থাকে, বেশি সময় ধরে এনের কাজকর্ম চলে, জাইগোটের কাজকর্ম কম সময় ধরে চলে। শৈবালগুলো সাধারণত হ্যাপ্লন্টিকই হয়। কিছু এক্সেপশনাল কেস আছে, যেমন ফিউকাস। ফিউকাস হচ্ছে এমন একটা শৈবাল যেটা কিনা বাদামি শৈবাল, ব্রাউন অ্যালগি বলা হয়। এর ক্ষেত্রে কিন্তু আমরা এই সাইকেলটা দেখতে পাই, যেটাকে আমরা বলি ডিপ্লন্টিক। কি বলি আমরা? ডিপ্লন্টিক। ডিপ্লন্টিক সেল সাইকেল, যেটাকে আমরা কি বলি? ডিপ্লন্টিক সেল সাইকেল। তুমি জানো, গুনতে যেও না স্যার এখানে দুটো 2n আছে, তার মানে 2n এর প্রাধান্য বেশি নয়, n এর প্রাধান্য বেশি, কারণ 3টে n আছে এমনটা নয়। দুটো থাক আর 3টে থাক, যদি বেশি সময় ধরে তার জীবদ্দশায় দেখা যায় তাহলে সেই অনুযায়ী নামকরণ হয়। এই শৈবালের ক্ষেত্রে এই 2n স্ট্রাকচারগুলো বেশি সময় ধরে ওর জীবদ্দশায় থাকে। ঠিক আছে, জাইগোট হলো, হচ্ছে স্পোরোফাইটে পরিণত হচ্ছে, তারপর সঙ্গে সঙ্গে n, তারপর সঙ্গে সঙ্গে 2n, মানে সঙ্গে সঙ্গে n, সেখান থেকে আবার n, এই 3টে n খুব স্পিডে হয়। আর এই দুটো জাইগোট থেকে স্পোরোফাইট খুব দেরিতে হয়, মানে খুব ধীরে ধীরে হয়, অর্থাৎ এদের ওখানে স্থায়িত্ব বেশি হয়। ওই জন্য ফিউকাসের যে জীবনচক্র সেটাকে আমরা বলি ডিপ্লন্টিক সেল সাইকেল। ঠিক আছে, রিপ্রোডাকশন সাইকেল, ডিপ্লন্টিক রিপ্রোডাকশন সাইকেল। ওকে, তো এই ডিপ্লন্টিক রিপ্রোডাকশন সাইকেল কিন্তু ফিউকাস ছাড়াও অ্যাঞ্জিওস্পার্ম এবং জিমনোস্পার্মেও দেখা যায়। ফিউকাসে তো দেখা যায়ই, আর কোথায় কোথায় দেখা যায় বললাম? অ্যাঞ্জিওস্পার্ম এবং জিমনোস্পার্মেও দেখা যায়। অ্যাঞ্জিওস্পার্ম মানে কি আর জিমনোস্পার্ম মানে কি? ব্যক্তবীজী উদ্ভিদকে আমরা বলি জিমনোস্পার্ম। ঠিক আছে, আর অ্যাঞ্জিওস্পার্ম মানে কি? যেখানে ফুল ফোটে, যে যে জায়গায় ফুল ফোটে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারলে। তো এই হচ্ছে তোমাদের টোটাল পার্ট। ঠিক আছে, যেমন আম, জাম, কাঁঠাল, কলার অ্যাঞ্জিওস্পার্ম, এটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদ। ওকে, তুমি যে ফলগুলো খাও অ্যাঞ্জিওস্পার্ম, তো ওইখানেও কিন্তু এই ডিপ্লন্টিক সেল সাইকেলই কিন্তু তোমাদের দেখা যায়। ওকে, আর টেরিডোফাইটা, ব্রায়োফাইটা এগুলোতে হ্যাপ্লোডিপ্লন্টিক সেল সাইকেল দেখা যায়, মানে সেখানে ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড উভয় স্ট্রাকচারই প্রায় সমান সমান সময় ধরে তাদের জীবদ্দশায় থাকে। ওই জন্য ওটাকে বলা হয় হ্যাপ্লোডিপ্লন্টিক, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। সাধারণত শৈবালে হ্যাপ্লন্টিকই দেখা যায়, কিন্তু হ্যাপ্লোডিপ্লন্টিক দেখা যায় ফিউকাসে। আরও কিছু আছে, যেমন আমি একটু আগে বললাম যেটা, যে তোমাদের হ্যাপ্লোডিপ্লন্টিক, এই হ্যাপ্লোডিপ্লন্টিক সাইকেল কিন্তু দেখা যায় আরেকটাওতেও, সেটাকে বলা হয় একটোকার্পাস। একটোকার্পাস এই শৈবালটাতে কিন্তু হ্যাপ্লোডিপ্লন্টিক দেখা যায়। তাহলে এখানে মনে রাখার মতো ব্যাপার কি, এটা তোমরা বুঝলে, এটাকে ভালো করে মনে রাখো, পড়তে পারে। হ্যাপ্লোডিপ্লন্টিক সেল সাইকেল কোথায় দেখা যায়? একটোকার্পাসে দেখা যায়। খাতা লিখে নাও, সব আমি বলবো না, খাতা লিখে নিতে হবে, পরিশ্রম করতে হবে। আর ফিউকাস এমন একটা শৈবাল যাতে ডিপ্লন্টিক সেল সাইকেল দেখা যায়। তো এইটুকু যদি বুঝতে পারো তাহলে প্রথম প্রশ্নটা আমাদের এর ওপরেই আছে, রেলের প্রশ্ন এটা। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, নিচের শৈবালগুলির মধ্যে ডিপ্লন্টিক জীবনচক্র পরিদর্শন করে কোনটি ডিপ্লন্টিক জীবনচক্র পরিদর্শন করে যা অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদে প্রায়শই পরিলক্ষিত হয়? সেটা হচ্ছে ফিউকাস হবে। কী হবে? ফিউকাস হবে। একটোকার্পাস কিন্তু ডিপ্লন্টিক জীবনচক্র নয়, হ্যাপ্লোডিপ্লন্টিক জীবনচক্র কিন্তু ফলো করে একটোকার্পাস। ঠিক আছে, স্পাইরোগাইডা হ্যাপ্লন্টিক জীবনচক্র ফলো করে, স্পাইরোগাইডা এবং পলিসিফোনিয়া। স্পাইরোগাইডা এবং পলিসিফোনিয়া হ্যাপ্লন্টিক জীবনচক্র ফলো করে, যেখানে ফিউকাস ডিপ্লন্টিক জীবনচক্র ফলো করে, একটোকার্পাস হ্যাপ্লোডিপ্লন্টিক জীবনচক্র ফলো করে। পরেরটা, এটা আমি তোমাদের পিডিএফে দাগ দিয়ে রাখবো। এক খাদ্যস্তর থেকে অপর খাদ্যস্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয়? রেলের গ্রুপ ডিতে পড়া প্রশ্ন। কালকেই মনে আমি ক্লাস করেছি না তোমাদের ওই ইকোসিস্টেম নিয়ে? ঠিক আছে, তার থেকে প্রশ্ন করেছে। এক খাদ্যস্তর থেকে অপর খাদ্যস্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয়, যাকে লিন্ডেম্যানের 10% ল বলা হয়, সেটা হচ্ছে তোমাদের 10%। কত শতাংশ? 10%। ধরো সাপোজ, আমি কালকে একটা এক্সাম্পলও দিয়েছিলাম, কালকে কি পরশুদিন আমি বলেছিলাম তোমাদের যে, ধরো সাপোজ একটা ছাগলকে তুমি বাড়িতে কিনে এনেছো, কিছুদিন পরে তাকে রান্নাবান্না করা হবে, কিন্তু তার আগে তুমি তাকে ঘাস খাইয়ে নিচ্ছ। তো ঘাসটা তুমি খাওয়াচ্ছ, ওটা উদ্ভিদ উৎপাদক, ছাগলের পেটে ঢুকছে, আর ছাগলটা খেলে সেটাই তোমার পেটে ঢুকবে। তার মানে উদ্ভিদ থেকে একটা শক্তি ছাগলে যাচ্ছে, ছাগল থেকে সেই শক্তি তোমার শরীরে যাচ্ছে, তাই না? তুমি একটা জিনিস ভালো করে ভাবো, যে যখন তুমি মানে যে পরিমাণ শক্তি উদ্ভিদে যাচ্ছে সেটাই কি ছাগলে যাচ্ছে? না, উদ্ভিদের 10% ছাগলে যাচ্ছে, ছাগলের 10% তোমার মধ্যে যাবে। ঠিক আছে, তুমি যখন খাবে ছাগলের 10% কী হবে? তোমার মধ্যে যাবে। ওকে, অর্থাৎ এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে, বা এক খাদ্য স্তর থেকে অপর খাদ্য স্তরে কেবলমাত্র আগের স্তর থেকে 10% শক্তিই পরবর্তীতে যায়। তাহলে অ্যান্সার হেয়ার উইল বি 10%। ঠিক আছে, একে লিন্ডেম্যানের ল বলা হয়, বিজ্ঞানী লিন্ডেম্যান এই সূত্রটা দিয়েছিলেন। ঠিক আছে,
রেলের পরীক্ষায় এরকম প্রশ্ন দেখা গেছে, যদি ঘাসে 5 জুল থাকে তাহলে তোমাতে কত শক্তি যাবে, মাঝখানে ছাগল আছে সেটা বলো। তাহলে 5 জুলের 10% ছাগলে যাবে, তার 10% তোমাতে যাবে। ঠিক আছে, এরকমভাবে প্রশ্ন দিয়ে দেয়। চলো নেক্সট আমরা পরেরটা যাব। আচ্ছা, বুকলাং নিচের কোনটির শ্বাসযন্ত্র? ঠিক আছে, বুকলাং হচ্ছে তোমাদের মাকড়সার শ্বাসযন্ত্র। ঠিক আছে, বুকলাং কার? মাকড়সার শ্বাসযন্ত্র। ঠিক আছে, তোমরা চাইলে বায়োলজি পেড কোর্স জয়েন করতে পারো। রেলওয়ে গ্রুপ ডির জন্য জুলাই পর্যন্ত ভ্যালিডিটি আছে বায়োলজি পেড কোর্সের। ঠিক আছে, স্টার্ট হচ্ছে তোমাদের 15ই ডিসেম্বর থেকে, চাইলে জয়েন করতে পারো। ডিটেলস আলোচনা করা আছে, 8টা ক্লাস ফ্রিতে দেওয়াই আছে, প্লাস তোমাদের ওখানে আরও 50 অ্যারাউন্ড ক্লাস আছে। 50 বেশি হবে, 50 বেশি হয়ে যাবে। ঠিক আছে, এখন 2-3টে ক্লাস বাকি আছে। আচ্ছা, নেক্সট 4 দাগ, অ্যামাইলপসিন নিচের কোনটিতে পাওয়া যায়? তোমাদের ডাইজেস্টিভ সিস্টেম আমি খুব ডিটেলস আলোচনা করেছি 4-5টা ভিডিও দিয়ে। ঠিক আছে, অ্যামাইলপসিন কোনটিতে পাওয়া যায়? তোমরা জানো ভালো করে যে অগ্নাশয় রসে কিন্তু অ্যামাইলপসিন পাওয়া যায়। ঠিক আছে, অগ্নাশয় রসে। প্যানক্রিয়াটিক জুসে অ্যামাইলপসিনকে বলা হয় প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। অ্যামাইলপসিনের একটা নামও আছে, কি? প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। কোথায় পাওয়া যায়? অগ্নাশয় রসে কিন্তু এটা পাওয়া যায় অ্যামাইলপসিন। ভীষণ ইম্পর্ট্যান্ট। চলো নেক্সট পয়েন্টটাতে বলছে, নিচের কোনটি রক্ত তঞ্চনে সহায়তা করে? ঠিক আছে, জিঙ্ক, কপার, পটাশিয়াম, এটা তোমাদের আছে ক্যালসিয়াম। অ্যান্সার হবে তোমাদের ক্যালসিয়াম। আর তোমরা জানো যে রক্ত তঞ্চন যখন পড়েছিলাম বলেছিলাম যে ক্যালসিয়াম আয়রন ভেরি ইম্পর্ট্যান্ট রক্ত তঞ্চনের জন্য। পরেরটা, মাতা যদি এ ব্লাড গ্রুপ হয়, পিতা যদি বি ব্লাড গ্রুপ হয়, তাহলে নিচের কোনটি শিশুর পক্ষে হওয়ার সম্ভাবনা আছে? সব কটা। এ ইন্টু বি করলে এ হতে পারে, ও হতে পারে, এ বি হতে পারে, ঠিক আছে, বি হতে পারে। তো সকল অপশান কারেক্ট। মাতা যদি এ হয়, পিতা যদি বি হয়, তাহলে শিশুর পক্ষে কোনটা হওয়ার সম্ভাবনা আছে? অল অপশান আর সঠিক। এই প্রশ্নটা রেলে ভুল দিয়েছিল। ঠিক আছে, এবং নিচে বলাও ছিল যে প্রশ্ন ভুল আছে, তো আমি সেটাকে কারেকশন করে রেখেছি। সবই তোমাদের রেলের পরীক্ষা পড়া, যে প্রশ্ন রেলের পরীক্ষা মানে রেলে পড়েনি সেগুলোতে দেখবে রেলের গ্রুপ ডি বলে লেখা নেই, আমি দিয়েছি কারণ ইম্পর্টেন্ট তাই সেগুলো। নেক্সট পয়েন্টটা চলো, রেসপিরেশন নিয়ন্ত্রণে মানব মস্তিষ্কের কোন অংশটি সাহায্য করে? রেসপিরেশন নিয়ন্ত্রণে মানব মস্তিষ্কে স্পন্স রিজিয়ন সহায়তা করে। পন্স রিজিয়ন কী সেটা নিয়ে ডিটেলস আমি একটু পরে বলে দেবো। আমি প্রথমে একটা কাজ করব, 10টা করে প্রশ্ন নেবো এবং তার ডিটেলিংটা একটু পরে তোমাদের বলে দেবো। ঠিক আছে, প্রথমে অপশানগুলো বলে দেবো, একটা ডিটেলিং তো বলেই দিচ্ছি প্রথমে। তো রেসপিরেশন নিয়ন্ত্রণে মানব মস্তিষ্কে কোন অংশ কাজ করে? পন্স রিজিয়ন কাজ করে। ঠিক আছে, স্পাইনাল কর্ড রিফ্লেক্সে কাজ করে, সেরিবেলাম দেহের ভারসাম্য রক্ষা করতে কাজ করে, এবং মাইনুট যে তোমাদের ব্যালেন্সের কাজ যেমন সাইকেল চালানো ইত্যাদি কাজগুলো করতে কিন্তু সেরিবেলাম সাহায্য করে। ভেন্ট্রিকল হচ্ছে নিউরো যে ফ্লুইড থাকে সেটা ভেন্ট্রিকলের মধ্যে থাকে। আমাদের মাথায় 4টে ভেন্ট্রিকল থাকে, আমি তোমাদের বলেছিলাম। ঠিক আছে, 4টে ভেন্ট্রিকল থাকে, কোথায় কোনটার অবস্থান সেটাও আমি তোমাদের হিউম্যান ব্রেন পড়ানোর সময় তোমাদের পেট ক্লাসে আলোচনা করেছি। তো রেসপিরেশন নিয়ন্ত্রণে মানব মস্তিষ্কের কোন অংশটি সাহায্য করে? পন্স রিজিয়ন সাহায্য করে। একটু পরে ডিটেলিং দিচ্ছি, তোমরা যেটা ফ্রি ক্লাসে শুনতে হয়তো ভাবছো স্যার জাস্ট পরেই চলে যাবেন, না, একটু পরেই তোমাদের ডিটেলিং দেবো। প্রথম 10টা আমি আলোচনা করে দেবো, তারপর আমি ডিটেলিং দেবো ওই 10টার। অসিকল নিচের কোনটিতে পাওয়া যায়? একাইনোডার্মাটাতে অসিকল পাওয়া যায়। ঠিক আছে, একাইনোডার্মাটে কিন্তু অসিকল পাওয়া যায়। ওকে, অসিকল হচ্ছে একটা শক্ত স্ট্রাকচার। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট নির্মিত শক্ত স্ট্রাকচার হচ্ছে অসিকল, যেটা একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের কিন্তু অসিকল দেখা যায়। নেক্সট পরেরটা, একটোকার্পাসের ক্ষেত্রে নিচের কোনটি পরিলক্ষিত হয়? একটু আগেই বলেছি, এটা রেলের কোশ্চেন্স নয়, আমি এক্সট্রা দিয়েছি। একটোকার্পাসের ক্ষেত্রে কিন্তু হ্যাপ্লোডিপ্লন্টিক জীবনচক্র দেখা যায়। হ্যাপ্লোডিপ্লন্টিক মানে কি? ডিপ্লয়েডের পোর্শনও ওর বেশি থাকবে, হ্যাপ্লয়েডের পোর্শনও ওর বেশি থাকবে। অ্যাকচুয়ালি 40-60 এই রেশিওতে থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে পাকস্থলীর অর্ধপাচিত খাদ্যকে কি বলা হয়? আমরা জানি কাইম বলা হয়। রেলের পরীক্ষায় কাইম বলেছে কিন্তু অ্যাকচুয়ালি চাইম। ঠিক আছে, তো রেলের পরীক্ষায় কাইম বলে উল্লেখ করে, কাইম, চাইম ইত্যাদি বলে উল্লেখ করে। ঠিক আছে, তো পাকস্থলীর অর্ধপাচিত যে খাদ্য বস্তু তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি কাইম বলি। ওকে, এগুলোকে একটু পরে আলোচনা করে দিচ্ছি। চলো 10টা আলোচনা হলো, চলো বেসিকগুলো আলোচনা করবো এবার। 1 নম্বর আর 2 নম্বরে তেমন কোনো এক্সট্রা ইনফরমেশান দেওয়ার নেই। 1 নম্বরে তো দিয়ে দিচ্ছি ইনফরমেশান। 3 নম্বর থেকে আমরা ইনফরমেশান স্টার্ট করছি। আরশোলার যে শ্বাসঅঙ্গ সেটা হচ্ছে তোমাদের ট্রাকিয়া। ঠিক আছে, এটা মনে রাখবে, ট্রাকিয়া নালী। ঠিক আছে, ট্রাকিয়া নালী 1। 2 নম্বর হচ্ছে চিংড়ির যে শ্বাসঅঙ্গ সেটা হচ্ছে বহিঃফুলকা।
সেটাকে আমরা কি বলি, বহি ফুলকা। আচ্ছা 3 নম্বর ওখানে ছিল ব্যাং। ঠিক আছে, ব্যাঙের ক্ষেত্রে হচ্ছে আর্দ্র ত্বক। ঠিক আছে, ব্যাঙের ক্ষেত্রে কি আর্দ্র ত্বক মেনলি। আচ্ছা 3 নম্বর। 4 নম্বর, 4 নম্বরে তোমাদের যে এক্সট্রা ইনফরমেশান দেওয়া আছে সেটা হচ্ছে, দেখো আমরা ওখানে দেখলাম যে অ্যামাইলপসিন অগ্নাশয় থেকে খরিত হয়, ওটা ওখানে জেনে গেছি। ইরিপসিন কোথা থেকে খরিত হয়, এটা নিয়ে প্রশ্ন বিগত বছরে পড়েছে, যেটা তোমাদের এক্সট্রা ইনফরমেশান হিসেবে দিচ্ছি, সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত। ঠিক আছে, ক্ষুদ্রান্ত। ইরিপসিন কিন্তু খরিত হয় কোথা থেকে, ক্ষুদ্রান্ত থেকে। ঠিক আছে, আর লালা রসে কি থাকে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। লালা রসে কিন্তু লাইসোজাইম থাকে। ঠিক আছে, লাইসোজাইম আসতেই পারে প্রশ্ন, বলে দিলাম। লালা রসে কি থাকে, লাইসোজাইম, ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা আরেকটা জিনিস, আমাদের শরীরের সবথেকে বিগেস্ট গ্ল্যান্ড বা লার্জেস্ট গ্ল্যান্ড কি, প্রশ্ন আসতে পারে। সবথেকে বড় গ্রন্থি, লার্জেস্ট গ্ল্যান্ড কি, সেটা তোমাদের লিভার। সেটা তোমাদের কি, লিভার। এই 3টে এক্সট্রা ইনফরমেশন আমি তোমাদের দিলাম। আচ্ছা নেক্সট দেখো 4 নম্বর 5 নম্বর দাগ, যে যে টপিক তার সঙ্গে রিলেটেড ইনফরমেশন। ঠিক আছে, 5 নম্বর। 5 নম্বরে তোমাদের মনে রাখতে হবে ভিটামিন কে, ওখানে তোমরা কি পড়লে, ক্যালসিয়াম। এছাড়াও ভিটামিন কেও কিন্তু রক্ত তঞ্চনে সাহায্য করে। ঠিক আছে, ভিটামিন কেও কিন্তু কি করে, রক্ত তঞ্চনে সহায়তা করে। ঠিক আছে, ভিটামিন কে কি করে, দেখো প্রথম্বিন থাকে, প্রথম্বিন। প্রথম্বিন থ্রম্বিনে পরিণত হয়। ঠিক আছে, প্রথম্বিন কি হয়, প্রথ্রম্বিন, সেটা কি হয়, থ্রম্বিনে পরিণত হয়। এবং প্রথম্বিনকে থ্রম্বিনে কে পরিণত করে, থ্রম্বোপ্লাস্টিন। এই জায়গায় কে কাজ করে, থ্রম্বোপ্লাস্টিন কাজ করে। রক্ততঞ্চন পদ্ধতিটা বলে দিচ্ছি। ঠিক আছে, প্রথম্বিন থ্রম্বোপ্লাস্টিনের সহযোগিতায় থ্রম্বিনে পরিণত হয়। ঠিক আছে, থ্রম্বিন কি করে, থ্রম্বিন কাজ করে এই পয়েন্টে, এবং থ্রম্বিন কি করে, ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে। থ্রম্বিন কি করে, ফাইব্রিনোজেন, ঠিক আছে, তাকে কি করে, ফাইব্রিনে পরিণত করে, ফাইব্রিন। যেই ফাইব্রিনে পরিণত করে সঙ্গে সঙ্গে রক্ত জমাট বেঁধে যায়। ফাইব্রিন একটা জালিকার মতো কাজ করে, যাতে রক্ত বাইরে যেতে না পারে। এখান থেকে আমরা কি শিখলাম, যে ভিটামিন কেও কিন্তু রক্ত তঞ্চনে সহায়তা করে। প্রথম্বিন তাকে থ্রম্বোপ্লাস্টিনের সহযোগিতায় থ্রম্বিন করে দেয়। থ্রম্বিন এখানে কাজ করে ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে এবং রক্ত জমাট বাঁধে। ঠিক আছে, তো 3, 4, 5-এর এক্সট্রা ইনফরমেশান এই ছিল। স্ক্রিনশট নিয়ে রাখো, আমি তোমাদের সেভ করে দিচ্ছি। আচ্ছা 6 দাগ, 6 দাগে এক্সট্রা ইনফরমেশান কী ছিল, দেখো খুব ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের বলে দিচ্ছি এখানে ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, ভালো করে বুঝবে। আমরা ওখানে কি দেখলাম, আমরা দেখলাম A/B, অর্থাৎ মায়ের এ বাবার বি যদি হয়, তাহলে কি হয়, এ হয়, বি হয়, AB হয়, আর কি হয়, ও হয়। যদি O/O বলে, মানে মায়ের ও বাবার ও, তাহলে কি হয়, এ আর বি হয়, ও ক্যান্সেল হয়ে যায়। ঠিক আছে, ও আর বি যদি হয়, মা বা বাবার মধ্যে কারোর ও, এবং মা এবং বাবার মধ্যে কারোর যদি বি হয়, তাহলে সেক্ষেত্রে কী হয়, OB হয়। O/A যদি হয়, তাহলে কি হয়, OA হয়। ঠিক আছে, আচ্ছা এই ইনফরমেশানগুলি তোমাদের মোটামুটি গিভেন ছিল। আচ্ছা সরি, আমার একটা ইনফরমেশান লিখতে এখানে একটু ভুল হয়েছে, এটা তোমাদের ও হয়ে যাবে। ঠিক আছে, 6 থেকে আমাদের এই ইনফরমেশানটাই ছিল। ওকে, 6 থেকে আমাদের এই ইনফরমেশানগুলো ছিল। আচ্ছা 7 দাগ, 7 দাগে তোমাদের একটা চিত্র ছোট করে এঁকে দিই, তাহলে তোমার দেখলে বেটার বুঝতে পারবে চিত্রটা। এই হচ্ছে আমার স্পাইনাল কর্ড, দিস ইজ আওয়ার স্পাইনাল কর্ড। এই ঠিক আছে, স্পাইনাল কর্ডের ওপরে এরকম কলসি মতো একটা পার্ট থাকে, তার ওপরে থাকে পন্স রিজিয়ন, এবং তার উপরে থাকে তোমাদের মিড ব্রেন, এইভাবে সাজানো থাকে। ঠিক আছে, এই টোটাল স্ট্রাকচারটারও একটা নাম আছে। ঠিক আছে, এই টোটাল যে স্ট্রাকচারটা আমি করলাম, এই টোটাল স্ট্রাকচারটার একটা নাম আছে, এটাকে বলা হয় ব্রেন স্টেম। কি বলা হয়,
ব্রেন স্টেম। ব্রেন স্টেম বেসিক্যালি মিড ব্রেন, পন্স এবং মেডুলা নিয়ে তৈরি হয়, আর তারও নিচে তোমাদের থাকে স্পাইনাল কর্ড। এই পোর্শনটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। কি বললাম? স্পাইনাল কর্ড, মেরুদণ্ড, স্পাইনাল কর্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেডুলা, এইটা মেডুলা অবলাঙ্গাটা। ঠিক আছে, মেডুলা বলি, শর্টে বলা হয় মেডুলা। ওকে, এটা আমি এপাশে লিখছি। এটা হচ্ছে আমাদের পন রিজিয়ন, আর এটা হচ্ছে আমাদের মিড ব্রেন বা মধ্য মস্তিষ্ক, মিড ব্রেন। মিড ব্রেনের উপরে থাকে থার্ড ভেন্ট্রিকল। ঠিক আছে, এগুলো তোমাদের আমি ডিটেলসে কোথায় করিয়েছি? পেট ক্লাসে করিয়ে দিয়েছি। ওকে, আর আরেকটা জিনিস বলবো, পেট ক্লাসের যে প্রাইস আছে ভেরি লো, চাইলে তোমরা বায়োলজিটা জয়েন করতেই পারো, 4 মাসে বায়োলজি খতম হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে তোমাদের টোটাল ব্যাপার। আচ্ছা, এবার একটু কাজ লিখে দিই, এদের কী কী কাজ আছে। ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হবে। আর এই জায়গায় আরেকটা পার্টও থাকে, সেটা তোমাদের লেখা আঁকাই হয়নি, জাস্ট মিনিট, সেটাও টেকে দিই। এইখানে এই জায়গায় এর মধ্যে ঢুকে যাচ্ছে, এবং এখানে তোমাদের একটা পার্ট থাকে। চলো একটু তোমাদের বড় করে, এখানে একটা পার্ট থাকে, এই পার্ট। ঠিক আছে, এই পার্টটার নাম কি? এই পার্টটাকে আমরা কি বলছি? এই পার্টটাকে আমরা বলছি সেরিবেলাম। কি বলছি? সেরিবেলাম। ঠিক আছে, এই হচ্ছে পার্ট থাকে, টোটাল পার্ট এই। ঠিক আছে, পন্স ইজিয়ানের কাজ কি হয়, যেটা ওখানে বলা ছিল, সেটা হচ্ছে রেসপিরেশন। দেখো, রেসপিরেশন পন্স এবং মেডুলা দুটো দ্বারাই হয়, তবে মেজরলি পন্স দ্বারা হয়। ঠিক আছে, রেসপিরেশন। ওকে, আচ্ছা, সেরিবেলামের কাজ কি? ব্যালেন্স, ভারসাম্য রক্ষা করা, ব্যালেন্স মেনলি। এছাড়াও হয় যেমন সাইকেল চড়া, তারপরে তোমাদের বিভিন্ন যে অ্যাকিউট বা খুব মাইনুট যে ব্যালেন্সের কাজ, সেগুলো সব সেরিবেলাম করে। মেডুলার কাজ কি? মেন কাজ কি? হার্ট রেট, হার্ট বিটের যে রেট আছে, হার্ট রেট অ্যান্ড ব্রিদিং রেট, এই দুটোকে কন্ট্রোল করা। এছাড়াও ভমিটিং, এই ভমিটিংটা দিয়ে ভীষণ প্রশ্ন পড়ে। হার্ট রেট, ব্রিদিং রেট অ্যান্ড ভমিটিং মানে বমি। ঠিক আছে, শুধু ভমিটিং নয়, ভমিটিংয়ের মতো আরও আছে কফিং মানে কাশা, এবং স্নিজিং। এগুলো সব তোমাদের কী দিয়ে হয়? এগুলো অল হয় মেডুলা দিয়ে। ঠিক আছে, স্পাইনাল কর্ড হচ্ছে রিফ্লেকশন মানে প্রতিবর্ত ক্রিয়া। আমি রিফ্লেকশন না লিখে এখানে ডিরেক্টলি প্রতিবর্ত ক্রিয়া বলে লিখে দিচ্ছি। প্রতিবর্ত ক্রিয়ার কেন্দ্র হচ্ছে স্পাইনাল কর্ড। ওকে, তো এই হচ্ছে তোমাদের টোটাল কাজ। মিড ব্রেনের কাজ কি? মিড ব্রেন কী করে? নন ভলান্টারি, মিড ব্রেন অ্যান্ড হিন্ড ব্রেন দুটোই নন ভলান্টারি, ইচ্ছা অনুযায়ী কাজ হয় না, এমন কাজগুলো মিড ব্রেন করে। আর আমাদের ফোর ব্রেন, যাকে আমরা সেরিব্রাম বলি, যেটা এর ওপরে থাকে, এরকমের ওপরে থাকে, এর কাজ কি হয়? যে তুমি এই যে অঙ্ক করছো, আমার ভিডিওগুলো দেখে সব কিছু শিখছো, মাথায় রাখছো, এই টোটাল কাজটা কিন্তু করে সেরিব্রাম। ওকে, এখানে অনেক কিছু তোমাদের ইনফরমেশান দিলাম, যে দেখো আমি আরেকবার বলে দিচ্ছি। হার্ট রেট, বিডিং রেট, ভমিটিং, কফিং, স্নিজিং মেডুলা দ্বারা হয়। স্পাইনাল কর্ড, এটা তোমাদের স্পাইনাল, ডিটা পড়েনি, স্পাইনাল কর্ড হবে। ঠিক আছে, স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের কাজ কি? এই যে প্রতিবর্ত ক্রিয়া। সেরিবেলাম কি করে? ব্যালেন্স করে। পন্স কি করে? রেসপিরেশন। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট পরেরটাতে। 7 নম্বর গেল, 8 নম্বরে আমরা এসে গেছি। আচ্ছা, 8 নম্বরে ছিল তোমাদের অসিকল নিয়ে। ঠিক আছে, অসিকল। অসিকল তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট দিয়ে, প্রথম কথা, এটা ইম্পর্ট্যান্ট, ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, কাদের দেখা যায় বলেই আছে। তো ওই পর্বে কারা কারা পড়ে? তারা মাছ, সি কিউকাম্বার। ঠিক আছে, সি কিউকাম্বার, ডিরেক্টলি প্রশ্ন আসে যে সি কিউকাম্বার, সমুদ্র শশা, দেখতে শশার মতো এই জীবটাকে, ওই জন্য কিউকাম্বার নামই হয়ে গেছে। ঠিক আছে, তারপরে সি লিলি মানে সমুদ্র লিলি, লিলি যে তোমাদের ফুল আছে তার মতো দেখতে একে। ঠিক আছে, সি লিলি ইত্যাদিতে কিন্তু, ইত্যাদি যে মাছ আছে তারা ওই অ্যাকাইনোডার্মাটার মধ্যে পড়ে, এবং ক্যালসিয়াম কার্বনেট দিয়ে কিন্তু অসিকল কিন্তু তৈরি হয়। আচ্ছা, এর আরও কিছু ব্যাপার আছে বলে দিই। এদের যে গমনাঙ্গ, সেটা বলা হয় টিউব ফিট। ঠিক আছে, এদের গমনাঙ্গকে কি বলা হয়? টিউব ফিট। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর এরা কিন্তু এক্সক্লুসিভলি মেরিন হয়, মানে এরা সমুদ্রবাসী,
সম্পূর্ণ সমুদ্রবাসী, এদের তুমি নদীতে পাবে না, ঠিক আছে? সম্পূর্ণ সমুদ্র, জলে তো অবশ্যই, স্থলে পাওয়াই যায় না, এবং এরা কিন্তু সম্পূর্ণ সমুদ্রবাসী হয়। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। ওকে, তাহলে কি বললাম আমি? অসিকাল থাকে, ক্যালসিয়াম কার্বনেট, তারা মাছ, সি কিউকাম্বার, সি লিলি। গমনাঙ্গ কি? এদের টিউবফিট এবং সম্পূর্ণ সমুদ্রবাসী, ঠিক আছে? আচ্ছা, নদাগ। নদাগে আমরা তোমাদের পড়েছিলাম, নদাগ আমার খেয়াল নেই, ঠিক আছে? নদাগটা ইনফরমেশান তেমন একটা ইম্পর্টেন্ট নয়। নদাগে সম্ভবত তোমাদের ওই হ্যাপ্লোডিপ্লন্টিক নিয়েছিল, ঠিক আছে? আমার খেয়াল নেই। 10 দাগটা মনে আছে। 10 দাগে আমি তোমাদের বলেছিলাম যে পাকস্থলীর যে অর্ধপাচিত, যদি এটা পাকস্থলী হয়, অর্ধপাচিত যদি পাকস্থলী হয় তাহলে সেটা হবে তোমাদের কাইম। রেল অনেক সময় চাইমও দিয়ে দেয়, ঠিক আছে? আর যদি মুখমণ্ডলের অর্ধপাচিত হয়, মিউকাস মিশ্রিত মুখমণ্ডলের হলে তাকে আমরা বলি বোলাস, ঠিক আছে? এগুলো প্রশ্ন পড়ে যায়, তাকে আমরা কি বলি? বোলাস বলি। ওখানে অপশানে বোলাস ছিল। আচ্ছা, আরেকটা জিনিস, মুখমণ্ডলের যে পিএইচ সেটা কত হয়, এটা অনেক সময় পরীক্ষায় পড়ে, সেটা হচ্ছে 6.8। পাকস্থলীর পিএইচ কত হয়? 1.8 থেকে 2, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, সুতরাং মারাত্মক অ্যাসিডিক হয়, ঠিক আছে? আচ্ছা, এই সাপেক্ষে বলে দিই ক্ষুদ্রান্ত রসের পিএইচ কত থাকে, এগুলো একটু জেনে নাও। ক্ষুদ্রান্ত রস, এগুলো এনসিইআরটির দেওয়া, ঠিক আছে? তোমরা যে বই দেখে পড়ছো তাতে তো অন্য থাকতেও পারে, বাট এনসিইআরটিতে এগুলো লেখা আছে, সো আমি এনসিইআরটি ওয়াইজই দিচ্ছি, ঠিক আছে? যা যা এনসিইআরটি আছে সেটাই তোমাদের বলে দিচ্ছি, পেড ক্লাসে এগুলো ডিটেলসে পড়ানো আছে। তো ক্ষুদ্রান্ত রস, যারা পেড ক্লাস স্টুডেন্ট তারা বলে ফেলো কত হবে পিএইচ ভ্যালু। এখানে তোমাদের হবে 7.8 পিএইচ, ঠিক আছে? আর অগ্নাশয় রস, অগ্নাশয় রসের পিএইচ কত হবে? একটু বেশি হয়, 8.5 হয়। মানে এগুলো সবই ক্ষারীয় হয়, ঠিক আছে? কেবলমাত্র পাকস্থলী ছাড়া, এই দেখো পাকস্থলী 1.8, পাকস্থলী ছাড়া বাকি সব কিছুরই কিন্তু পিএইচ কিন্তু ক্ষারের দিকে আছে, ঠিক আছে? গলব্যাডারেরও ক্ষারের দিকে থাকে, তোমাদের 6.8 থেকে 7.6 হয়। যখন গলব্যাডারে যখন বাইল জুস পৌঁছায় তখন সেটা কিন্তু 6.8 থেকে 7.6 হয়ে যায়, ঠিক আছে? এদিক ওদিক হয় একটু, 6.8টাকে তুমি 6.9 বলতে পারো, 6.5 বলতে পারো, বাট তার নিচে নামে না। ওকে, তো যা যা দেওয়ার ছিল এখানে তোমাদের এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিলাম। চলো নেক্সট আমরা 11 দাগ থেকে আবার স্টার্ট করবো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, পেরিস্টলসিস চলনের জন্য নিচের কোনটি দায়ী থাকে? অ্যান্সার উইল বি মাসকুলারিস, ঠিক আছে? কিন্তু অ্যান্সার দিয়ে চলে যেতে পারতাম, কয়েকটি জিনিস বলে দিই। দেখো, এই যে আমরা দেখতে পাচ্ছি একদম ভেতর দিকে যে লাল স্তর রয়েছে, যেখানে দেখো টিকটা দেওয়া রয়েছে লাল স্তর, এইটাকে আমরা বলি মিউকোসা স্তর। কি বলি আমরা? মিউকোসা, ঠিক আছে? MUCOSA, মিউকোসা স্তর, ঠিক আছে? তার ঠিক আগে যে স্তরটা রয়েছে, এই যে কালো রঙের যে স্তরটা, এই যে কালো রঙের স্তর, এটাকে আমরা বলি সাব মিউকোসা, ঠিক আছে? আচ্ছা, তারও আগে একটা স্তর রয়েছে, এই যে এইটাকে আমরা বলি সাব মিউকোসা। এই যেটা হচ্ছে তোমাদের এখানে আকাশি কালারে বলা আছে, এটাকে আমরা কি বলি? সাব মিউকোসা, ঠিক আছে? সাব মিউকোসা, ওকে। আর তার ঠিক পরে যে কালো রঙের যে স্তরটা রয়েছে, এটাকে আমরা বলি মাসকুলারিস, যেটা দিয়ে তোমাদের প্রশ্ন পড়েছে। এটাকে আমরা কি বলি? মাসকুলারিস, MASCU কুলারিস, RIS, মাসকুলারিস, ঠিক আছে? তার ঠিক ওপরে যে স্তরটা রয়েছে একদম বাইরের স্তর, এটাকে আমরা বলি সেরোসা। কি বলি আমরা বলি সেরোসা স্তর, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার তোমাদের কোনটা হবে? অ্যান্সার কিন্তু তোমাদের এখানে হবে মাসকুলারিস স্তরে অনৈচ্ছিক পেশি থাকে, ঠিক আছে? নন ভলান্টারি বা ইনভলান্টারি মাসল থাকে, সেই জন্য পেরিস্টলসিস চলনটা হয়। আর এই যে তোমাদের আমি এঁকেছি, এটা হচ্ছে তোমাদের এলিমেন্টারি ক্যানাল বা এসোফেগাসের অংশ। নেক্সট, পরের প্রশ্ন, নিচের কোন ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না? অ্যান্টিজেন পাওয়া যায় কোথায়? অ্যান্টিজেন পাওয়া যায় আরবিসিতে, ঠিক আছে? আরবিসি বা লোহিত রক্তকণিকাতে অ্যান্টিজেন পাওয়া যায়। আর অ্যান্টিবডি, ঠিক আছে? অ্যান্টিবডি কোথায় পাওয়া যায়? প্লাজমাতে, রক্ত প্লাজমা, ব্লাড প্লাজমা, ঠিক আছে? তো এই দুটো দিয়েও প্রশ্ন অনেক সময় পড়ে যে অ্যান্টিবডি অ্যান্টিজেন পাওয়া কোথায় যায়। অ্যান্টিবডি পাওয়া যায় কিন্তু প্লাজমাতে, অ্যান্টিজেন পাওয়া যায় আরবিসিতে। তাহলে কোনটাতে কোন ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন পাওয়া যায় না? অ্যান্সার উইল বি ও হেয়ার। ও তোমাদের এখানে অ্যান্সার। অর্থাৎ আগেরটা আমি এখানে মুছে দিয়েছিলাম এই ছবিটা আঁকার জন্য, এটা তোমাদের এলপির প্রশ্ন ছিল, ঠিক আছে? আর এটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন লেখাই আছে। চলো নেক্সট আমরা পরেরটাতে যাব। আচ্ছা, 13 দাগ কি বলছে দেখো, কোনটিকে মস্তিষ্কের রিলে কেন্দ্র বলা হয়? ঠিক আছে, মস্তিষ্কের রিলে কেন্দ্র বলা হয় কোনটিকে? মধ্য মস্তিষ্ক, সেরিবেলাম, হাইপোথ্যালামাস এবং
থ্যালামাস, অ্যান্সার উইল বি থ্যালামাস, অর্থাৎ ডি এখানে কারেক্ট অ্যান্সার হবে। অ্যান্সার উইল বি কী হবে? থ্যালামাস। ঠিক আছে, রিলে সেন্টার কাকে বলা হয়? তোমরা দমদম জাংশনে গেলে রিলে সেন্টার আছে। রিলে সেন্টার কি? দুটো স্টেশন বা অনেকগুলো স্টেশনের যোগাযোগ বা সংযোগ পয়েন্ট যেখানে হয় সেই পয়েন্ট একটা রিলে সেন্টার থাকে। সেই রিলে সেন্টার কী করে? কোন ট্রেন কোন দিকে যাবে, কোন পার্টিতে যাবে সেটা ঠিক করে। অর্থাৎ থ্যালামাস অনেকটা সেরকম কাজ করে। আমাদের যে অঙ্গ আছে, অঙ্গ বা প্রত্যঙ্গ বলতে পারো, হাত পা নাক ইত্যাদি থেকে যে উদ্দীপনা ব্রেনে যায় এবং ব্রেন থেকে তার কমান্ডমূলক উদ্দীপনা যেটা হাতে আসছে, ধরো মাছি বা মশা বসেছে, তুমি মারবে, তো মশা যে বসেছে সেটা ব্রেন জানবে, তারপরেই হাতটা উঠবে এবং হাতটা মশাকে মারবে। তো এই যে গেল এবং এলো, এই যে দুটো উদ্দীপনা, একটা উদ্দীপনা মশা বসার সময় ব্রেনে গেল, ব্রেন বুঝলো মশা বসেছে এবং তাকে মারতে হবে বলে আরেকটা হাত উঠছে, তো কোন যে হাতে মশাটা বসেছে তুমি নিজে সে হাত নড়াবে না, তাহলে মশা উড়ে যাবে। ডান হাতে বসলে তোমার বাঁ হাত কিন্তু ওঠে মশাটাকে মারার জন্য। ঠিক আছে, ওকে, এরকম। অর্থাৎ তোমার যদি কাঁধে বা কোথাও মশা বসে বা পায়ে মশা বসে, তুমি পা নাড়াও না, কিন্তু তুমি কিন্তু তোমার ডান হাতটাকে তোলো বা যে কোনো একটা হাতকে তোলো। অর্থাৎ তোমার পা যে নড়বে না, যে কারণে মশাটা উড়ে যেতে পারে এটা ব্রেন বোঝে, তার ফলে কিন্তু তোমার ডান হাত নড়ে এবং মশাটাকে মারার জন্য ওঠে। তো এই যে পুরো যে সমন্বয় সাধনে সেটা কে করে? থ্যালামাস করে। তো এই জন্য থ্যালামাসকে রিলে কেন্দ্র বলা হয়। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট দেখো পরেরটাতে, এটা রেলে পড়েনি বাট ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দিয়েছি। নেক্সটটা রেলে পড়েছে। নিচের কোনটি হচ্ছে ব্রেন স্টেম বা মস্তিষ্ক কাণ্ডের অংশ? ঠিক আছে, এটা হবে তোমাদের সবকটা। আমি একটু আগেই তোমাদের ছবি এঁকে বলেছিলাম পন্স, মধ্য মস্তিষ্ক এবং মেডুলা সবকটা নিয়েই কিন্তু আমাদের তৈরি হয় ব্রেন স্টেম। ঠিক আছে, ব্রেন, BRAIN, ব্রেন স্টেম, স্টেম মানে কাণ্ড, STEM। ঠিক আছে, STEM। তো অ্যান্সার উইল বি হিয়ার অল অফ দ্য অ্যাবভ। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অল অফ দ্য অ্যাবভ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, একটু আগে তোমাদের এঁকেও দেখিয়েছিলাম, মনে করে দেখো। আমি তোমাদের বললাম না একটু আগে, দেখো আমি একবার এঁকে দিচ্ছি। এই হচ্ছে তোমাদের এই হচ্ছে তোমাদের ইয়ে মেরুদণ্ড। ঠিক আছে, তার ঠিক ওপরে একটা কলসির মতো অংশ থাকে। ঠিক আছে, এই অংশটাকে আমরা বলি মেডুলা। ঠিক আছে, মেডুলার ওপরে থাকে তোমাদের পন্স রিজিয়ন। ঠিক আছে, মেডুলার ওপরে কি থাকে? পন রিজিয়ন। ঠিক আছে, পন রিজিয়নের ঠিক ওপরে থাকে আমাদের মধ্য মস্তিষ্ক। ঠিক আছে, থাকে আমাদের মধ্য মস্তিষ্ক। এই তিনটেকে নিয়েই আমাদের ব্রেন স্টেম তৈরি হয়। তিনটেকে নিয়ে আমাদের কী তৈরি হয়? ব্রেন স্টেম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই তিনটে, এইটা হচ্ছে আমাদের মধ্য মস্তিষ্ক, মিড ব্রেন। এটা হচ্ছে আমাদের, এটাকে আমি এম বলে লিখে দিচ্ছি, মধ্য মস্তিষ্ক, মিড ব্রেন। এটাকে আমি পন বলে লিখছি, PON, পি ফর পন। ঠিক আছে, পন্স রিজিয়ন। আর এইটা হচ্ছে আমাদের মেডুলা, MD বলে লিখছি। এটা হচ্ছে আমাদের মেডুলা। আর এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড, SP বলে লিখছি। ঠিক আছে, তো এই সব কটা, এই তিনটে অ্যাকচুয়ালি এই SPকে ধরা হয় না, এই তিনটেকে ধরা হয়। এই তিনটেকে নিয়ে আমাদের কী হয়? ব্রেন স্টেম তৈরি হয়। এর ওপরে থাকে আমাদের মিড ব্রেন, ঠিক আছে। এর ওপরে থাকে আমাদের থার্ড ভেন্ট্রিকলের ঠিক মিড ব্রেন তো এখানেই রয়েছে, এইটা হচ্ছে আমাদের মিড ব্রেন। এর ওপরে থাকে আমাদের ফোর ব্রেন। ঠিক আছে, এর ওপরে। আর হিন্ড ব্রেন কোথায় থাকে? হিন্ড ব্রেন থাকে এরকম জায়গায়। অ্যাকচুয়ালি এই তিনটেকে নিয়েই আমাদের হিন্ড ব্রেন তৈরি হয়। এই যে হিন্ড ব্রেন, এই তিনটেকে নিয়ে হিন্ড ব্রেন তৈরি হয়। কোন তিনটে? এই হচ্ছে আমাদের পন্স রিজিয়ন, এই হচ্ছে মেডুলা, আর হচ্ছে এই সেরিবেলাম। এটা হচ্ছে আমাদের সেরিবেলাম, CE বলে আমি লিখছি। ঠিক আছে, এই সেরিবেলাম, এই তিনটেকে নিয়ে, এই যে পন রিজিয়ন, মেডুলা আর সেরিবেলাম, এই তিনটেকে নিয়ে আমাদের তৈরি হয় পশ্চাৎ মস্তিষ্ক। আর ওপরে থাকে আমাদের ফোর ব্রেন বা অগ্র মস্তিষ্ক। তার মাঝখানে যেখানে আমি ডটের দাগটা দিয়েছি, দাগগুলো দিয়েছি, ক্রিসকস টেনে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের মিড ব্রেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে। এগুলো সব ডিটেলসে তোমাদের পেড ক্লাসে ভালো করে বুঝিয়েছিলাম, এখানেও আমি তোমাদের ধরেই করালাম। ওকে, আর এই যে বড় চেম্বারটা দেখছো, এটা কিন্তু তোমাদের অগ্র মস্তিষ্ক নয়। এই যে বড় চেম্বারটা দেখছো, এটা কিন্তু তোমাদের অগ্র মস্তিষ্ক নয়। এটা হচ্ছে তোমাদের হাইপোথ্যালামাস আর থ্যালামাসের সম্মিলিত পার্ট। এই জায়গায় থাকে তোমাদের থ্যালামাস এরকম গোল করে, আর এর মাঝখানের পোর্শনে এরকম জায়গায় থাকে তোমাদের হাইপোথ্যালামাস এই জায়গায় থাকে তোমাদের হাইপোথ্যালামাসের এইখানে থাকে তোমাদের পিটুইটারি গ্রন্থি। এই জায়গায় তোমাদের থাকে পিটুইটারি গ্রন্থি। কোন জায়গাটা? এরকম জায়গায় থাকে তোমাদের পিটুইটারি গ্রন্থি। ওকে, আর পেছন দিকে আরেকটা গ্রন্থি থাকে, সেগুলো তোমাদের সব করিয়েছিলাম। তো এই হচ্ছে তোমাদের টোটাল পার্ট। চলো নেক্সট আমরা পরেরটা যাবো, এখানে যা আলোচনা করে দিলাম। তো অ্যান্সার এখানে কী হবে? তিনটি অ্যান্সার হবে। ব্রেন স্টেম হচ্ছে পন্স, মধ্য মস্তিষ্ক এবং মেডুলা, তিনটেকে নিয়েই তৈরি হয়। চলো নেক্সট আমরা পরের পার্টে যাবো। এই দুটো প্রশ্নের কোনোটাই রেলে পড়েনি বাট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিয়ে রেখে দিয়েছি। শারীরবৃত্তীয় ঘাম নির্গমনে মস্তিষ্কের হাইপোথ্যালামাসের কোন অংশটি কার্যকারী হয়? সেটা তোমাদের হবে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জাস্ট এগুলো জেনে যাও, পরীক্ষা পড়তে পারে। ওকে, নেক্সট হচ্ছে যেমন মস্তিষ্কের কোন অংশ থার্মোস্ট্যাট হিসেবে কাজ করে? অ্যান্সার তোমাদের হবে হাইপোথ্যালামাস। একটু আগে দেখলে ঘাম নির্গমন, থার্মোস্ট্যাট কি জানো? থার্মোস্ট্যাট হচ্ছে
তোমাদের যে রেফ্রিজারেটর থাকে, তারপরে এসি থাকে ইত্যাদিতে তার টেম্পারেচার নিয়ন্ত্রণ করার জন্য যে যন্ত্র থাকে তাকে আমরা বলি থার্মোস্ট্যাট। ঠিক আছে, আমাদের মস্তিষ্কে এরকম একটা যন্ত্র থাকে যাকে আমরা বলি হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কিন্তু এই কাজটা করে, থার্মোস্ট্যাট হিসেবে কাজ করে। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন, সিদাক তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা নেক্সট চলো পরেরটা, এগুলোতে তোমাদের অ্যানালাইসিস করার মতো কিছু নেই, ওই জন্য জাস্ট তোমাদের আমি এমসিকিউ দিচ্ছি এখানে। ঠিক আছে, যেটাতে অ্যানালিসিস আছে আমি করে দেবো। নেক্সট চলো পরের পার্টে। দেখো পরের প্রশ্ন, কুমিরের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, রেলে বিগত বছরে বহুবার পড়েছে প্রশ্নটা। ঠিক আছে, অ্যান্সার তোমাদের কী হবে? অ্যান্সার তোমাদের হবে 4। কুমির কিন্তু একটা, তোমরা জানো রেপটাইল মানে সরীসৃপ। সরীসৃপদের নর্মালি থাকে 3টে, আমি লিখেও দিচ্ছি তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, সরীসৃপ আর উভচর মানে যেমন ব্যাং ইত্যাদি, সরীসৃপ এবং উভচর এদের কিন্তু 3টে প্রকোষ্ঠ থাকে, 3টে। সরীসৃপ বলতে কী কী বোঝায়? যেমন সাপ, কুমিরও সরীসৃপ, সাপ, তারপরে তোমাদের উভচর হচ্ছে ব্যাং। কটা থাকে? 3টে। মাছেদের কটা থাকে? মাছ হচ্ছে তোমাদের অস্ট্রিচ্যাথিয়াস, আমরা যে নর্মাল যে মাছ দেখি অস্ট্রিচ্যাথিয়াস। ঠিক আছে, তাদের কটা থাকে? তাদের থাকে তোমাদের 2টো। ঠিক আছে, 2টো থাকে। মাছ 2 প্রকারের হয়, একটা হচ্ছে কন্ডিচ্যাথিয়াস, একটা হচ্ছে অস্ট্রিচ্যাথিয়াস। এই দেখো নিচে লেখা আছে, হাঙর কোন জাতীয়? হাঙর কিন্তু কন্ডিচ্যাথিয়াস। আর আমরা যে নর্মাল যেগুলো খাই রুই, কাতলা, মৃগেল, এরা হচ্ছে অস্ট্রিচ্যাথিয়াস। ঠিক আছে, এটা আমি তোমাদের অ্যানিম্যাল কিংডমে আলোচনা করেছি খুব ভালো করে। তো মাছ হচ্ছে তোমাদের 2টো। মাছের কটা প্রকোষ্ঠ থাকে? 2টো। এগুলোও তোমাদের অ্যানিম্যাল কিংডমে আলোচনা করেছিলাম। সরীসৃপ যেমন সাপ, উভচর যেমন ব্যাং, এদেরও থাকে 3টে করে, দুটোরই 3টে করে থাকে। কিন্তু কুমির হচ্ছে ব্যতিক্রম, কুমির সরীসৃপ হওয়া সত্ত্বেও কুমিরের কিন্তু 4টে প্রকোষ্ঠ থাকে। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, আমাদেরও কিন্তু মানুষেরও কিন্তু 4টে প্রকোষ্ঠ থাকে, এটা তো জানো সবাই। ঠিক আছে, 2টো অলিন্দ 2টো নিলয়। ঠিক আছে, মানুষদের কটা থাকে? মানুষ কিন্তু 4টে থাকে, অর্থাৎ আমাদের মতোই প্রকোষ্ঠ কুমিরের হয়। ঠিক আছে, জন্য 4টে প্রকোষ্ঠ কুমিরের থাকে, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে হাঙরের নিচের কোন পর্বভুক্ত? হাঙর হচ্ছে কন্ড্রিচ্যাথিয়াস পর্বভুক্ত। ঠিক আছে, হাঙর হচ্ছে কিন্তু কন্ড্রিচ্যাথিয়াস পর্বভুক্ত। যে কোনো বড় বড় প্রি হিস্টোরিক যে মাছগুলো ছিল তারা সব কন্ড্রিচ্যাথিয়াস ছিল। কন্ড্রিচ্যাথিয়াস থেকে পরবর্তীকালে অস্ট্রিচ্যাথিয়াস উৎপন্ন হয়েছে। 19 দাগ দেখো, তিমি মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? অ্যান্সার তোমাদের হবে 4। কুমিরের মতো তিমি মাছের হৃৎপিণ্ডে কিন্তু 4টে প্রকোষ্ঠ থাকে, তবে কুমির কিন্তু রেপটাইল অর্থাৎ সরীসৃপ, তিমি মাছ কিন্তু রেপটাইল নয়, তিমি মাছ কিন্তু স্তন্যপায়ী প্রাণী, এরা কিন্তু সন্তান প্রসব করে। তো তিমি মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? 4টি প্রকোষ্ঠ থাকে। 20 দাগ দেখো, নিচের কোনটি হৃৎপেশি সম্পর্কে সত্য নয়? মাইটোকন্ড্রিয়া থাকে না, হৃৎপেশিতে মাইটোকন্ড্রিয়া থাকে। আচ্ছা পরেরটা দেখো, বি হচ্ছে ঐচ্ছিক পেশি। না, হৃৎপেশি কিন্তু ঐচ্ছিক পেশি নয়, হৃৎপেশি হচ্ছে অনৈচ্ছিক পেশি। আমরা নিজে ইচ্ছা মতো হৃৎপেশিকে কন্ট্রোল করতে পারি না। এতে 2টি নিউক্লিয়াস থাকে না, হৃৎপেশিতে কিন্তু 1টি নিউক্লিয়াস থাকে। তো অল অফ দ্য অ্যাবভ হচ্ছে ইনকারেক্ট, ওপরে সব কটাই হচ্ছে ভুল। অ্যান্সার তোমাদের কী হবে? ডি এখানে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা 21 দাগ দেখো, র্যানভিয়ারের পর্ব নিচের কোন কোষে দেখা যায়? র্যানভিয়ারের পর্ব দেখা যায় কিন্তু নিউরনে, তো অ্যান্সার উইল বি নিউরন হেয়ার। মায়োকার্ডিয়াম বলা হয় হার্ট মাসলকে। ঠিক আছে, হার্ট মাসল, MUSCLE, হার্ট মাসলকে মায়োকার্ডিয়াম বলা হয়। এতে মায়োব্রিলস থাকে, তোমরা এটা মনে রেখো, বলা যায় না, পড়ে যেতে পারে। ঠিক আছে, মায়োব্রিল, বড়ফল হস্যি ল। ঠিক আছে, আচ্ছা লিভার কোষকে কী বলা হয়? হেপাটোসাইট বলা হয়। কি বলা হয়? হেপাটোসাইট। ঠিক আছে, একটু মনে রেখো, পড়ে যেতে পারে। নেক্সট হচ্ছে বাঁশ গাছের উচ্চতা অত্যন্ত লম্বা হওয়ার কারণ কি? এটা ইংরাজিতে প্রশ্ন ছিল, রেলির প্রশ্ন ছিল এটা। র্যাপিড ইলংগেশন অফ ব্যাম্বু স্টিক্স ইজ ডিউ টু, এইটা বলা ছিল। বাঁশ গাছের উচ্চতা যে অত্যন্ত লম্বা হয় সেটার কারণ হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেম। ইন্টারক্যালারি মেরিস্টেমের বাংলা হচ্ছে নিবেশিত ভাজক কলা। নিবেশিত ভাজক কলার বৃদ্ধি হয়। ঠিক আছে, নিবেশিত ভাজক কলার বৃদ্ধি হয়, মেরিস্টেম মানে ভাজক কলা, এবং এই ভাজক কলার বৃদ্ধির কারণেই কিন্তু কি হয়? তোমাদের এই বাঁশ গাছের উচ্চতা বৃদ্ধি পায়। তো এই হচ্ছে আজকে আমাদের 22টা প্রশ্ন ছিল। কালকে আমার হবে না বায়োলজি ক্লাস, কালকে আমি দিতে পারবো না, খুব প্রেশারে থাকবো। কালকে হবে না, তোমাদের আমি রোববারে হচ্ছে না, সোমবার তোমাদের বায়োলজি ক্লাস আসছে। ঠিক আছে, সোমবার তোমাদের আবার বায়োলজি ক্লাস আসবে এবং চেষ্টা করবো 30 কোশ্চেন্স নিয়ে আসার। আজকে 22টাই হলো। আসলে আলোচনা করলাম অনেক কিছু, যে আলোচনাগুলো করেছি ওর থেকে কিন্তু আমার অনেক শর্ট কোশ্চেন্স আছে, ওগুলোও দেখে নিও, ওখানে প্রচুর শর্ট কোশ্চেন্স আছে। ঠিক আছে, চলো নিচে PDF আছে, ডাউনলোড করে নিও।